রাস পূর্ণিমেতে এবার শান্তিপুর কি নবদ্বীপ যাওয়ার বড় ইচ্ছা ছিল। ভাবলুম ঠাকুর মশাইকেও সঙ্গে নিয়ে যাই, সেদিনই যান বা নাই যান, বলতে ক্ষতি কি। সেই মতো তার বাড়িতে পৌঁছেই আমরা দুজনেই হতভম্ব। গত 8-9 বছরে যা কোনোদিন ঘটেনি, মঠ লেনের সেই ঘরটিতে তালা বন্ধ। উঠোনের যেটুকু তাতে পাখিতে ময়লা ফেলেছে, কাঠি ভাঙা ডাল, কাকশকুনের পালক ইত্যাদি। বুঝলাম 2 সপ্তাহ আগে আমরা এখান থেকে ফেরার পরপরই তিনি কোথাও বেরিয়েছেন। এরোর মুখ চাওয়াচাওয়ি করতে করতে আমরা বড় রাস্তাটার দিকে এলাম। কেউ এতক্ষণ কোনো কথা বলেনি। বাইরের দোকানের খাঁটি মোষের দুধের চা হাতে নিয়ে আমি প্রথমে বললাম, কি বুঝলে হে কিশোরী, ঠাকুরমশাই কি চারির বাড়ি গেলেন? কিশোরী হাতের মাটির খুঁড়িটি মুখের কাছে তুলেও থেমে গেল। নিশ্চিন্ত মুখে মাথা নেড়ে বলল, এ লোক তো মেয়ের বাড়ি যাওয়ার লোক নয়, সেই কেলে লোক। মেয়ের বাড়িতে জলগ্রহণ করলেও পরিবর্তে 16 আনা দিয়ে আসেন, মেয়ের বাড়িটারই নয়। আমিও একটু সন্দিহান হয়ে বললুম, তার মানে নতুন কোনো কাজ হাতে নিয়েছে বলছ? শূন্য ভাঁড়খানি টিনের জঞ্জাল দানে ফেলে কিশোরী একটা সিগারেট ধরালো। খেপেছ? গত 5 বছরে কাউকে মঠলেনের ছায়া মারাতে দেখেছ? তারানাথ জ্যোতিষী কবেই উবে গেছে। এখন যা দেখো তা সারা জীবনের অভিজ্ঞতার সার। আর অভিজ্ঞতাই বা বলি কি করে, ওসবের কোনো বাস্তবতা রয়েছে? এমন কেউ নেই যে আমাদের বলতে পারে যে হ্যাঁ, তারানাথ তান্ত্রিক অমুক ঘটনাটি ঘটিয়েছে। দেখো, হয়তো বৃদ্ধ বয়সে ঋষিকেশ কি বেনারস গিয়েছেন। কিশোরী বলল বটে, কিন্তু আমার কেন যেন মন তাতে সায় দিতে চাইল না। তারানাথ আর 5টা বাঙালির মতো লটবহর সমেত ট্রেনে উঠবেন, তীর্থে গিয়ে মন্দিরের সামনে মাথা ঠুকবেন, এইটা কেমন যেন বেমানান লাগে তার চরিত্রের সঙ্গে। হ্যাঁ, তারানাথের বলা সব অভিজ্ঞতাই হয়তো গালগল্প, কিন্তু সেইটুকু জুড়েই রয়েছে প্রত্যন্ত গ্রাম দেশের মাটি এবং মানুষদের কথা। ভাতের হাঁড়িতে ভাত ফোটার গন্ধ, সন্ধ্যা প্রদীপ, ধূপ এবং চন্দনের সুবাস। হাজার হাজার লোকের ভিড়ে তীর্থভূমিতে আমি তারানাথকে মনে মনে খুঁজতে চেষ্টা করলুম, কিন্তু পেলুম না। বেশি কথাবার্তা সেদিন হলো না। মুখে যাই বলুক, কিশোরীও বেশ মনমরাই হয়েছিল সারাটা সময়। আপিসের কিছু কাগজপত্র সারে নেওয়ার ব্যাপারটা ছিল, আমিও আর দাঁড়ালুম না। কিশোরী বললে সে একবার শ্যালদা যাবে, কি যেন একটা কাজ আছে। তারপর সন্ধ্যা 7টা না বাজতেই মেস ঘরে ফিরে চললুম। দুই দিন পর রবিবার। এই দিনটা আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি। অন্য সময় হলে তারানাথের বাড়িতেই হয়তো প্রাতরাশটা সারা হয়ে যেত। এখন আর সে টানটাও নেই। তাই বালিশে মুখ গুঁজে চড়াই পাখি আর শালিকের কিচিরমিচির শুনছি, সঙ্গে 2-1টা কাকেরও ডাক। ভেজা ভেজা শেষ শরতের হাওয়া উত্তরের দরজা দিয়ে আসছে মধুর রঙের রোদ পার হয়ে। মনটা ভীষণ ভারী হয়ে উঠছে, কেন জানি না। হঠাৎই ঝড়ের মতো কিশোরী ঘরে ঢুকে পড়ল। কোন রকম ভূমিকা না করেই সে বলে উঠল, অফিসের জন্য একটা দরখাস্ত পোস্ট করে দাও। 12:30টায় ট্রেন, বেশি গোছানোর কিছু নেই। ব্যাগে 2-3 সেট জামা আর ধুতি নিয়ে নাও, 2টো গরম গেঞ্জি। আমি হকচকিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে পারলুম না। আধো ঘুম তখনও সম্পূর্ণ চলে যেতে পারেনি চোখ থেকে। গলা খেকারি দিয়ে বলে উঠলুম, সে না হয় হলো, তবে হয়েছেটা কি সেটা তো বলবে। কিশোরী কোনো উত্তর দিল না। পকেট থেকে একটা ভাঁজ করা ইনল্যান্ড লেটার বের করে আমার হাতে দিল। রূপনারায়ণপুর পোস্ট অফিসের স্ট্যাম্প, আঠাটা ছেঁড়া। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললুম। বাঁকা বাঁকা অক্ষরে লেখা, নিচে তারানাথের স্বাক্ষর। ওং শ্রী মহাকাল সহায়, স্নেহের কিশোরী ও বিভূতি।
অদ্য ত্রয়োদশ দিবস এক অনামী গ্রামে অবস্থান করিতেছি। অনতি দূরে বরাকর রহিয়া যাইতেছে মন্দবেগে। কাহারও ভদ্রাসনে আশ্রয় লই নাই, কাহারও বাটিতে থাকিলে তাহার দর্শন পাইব না। রাত্রি হইলে বালু চিকচিক করিয়া ওঠে, আর তাহার উপর দিয়া যখন বুনো খরগোশ ছুটিয়া যায়, মনে হয় তাহার নুপুর বাজিয়া উঠিল। সময় লাগিবে বুঝলে। দীর্ঘকালের অনভ্যাসে তন্ত্রাদি ভুলিতে বসিয়াছিলাম, অতীব ধীরে তাহাদিগরে ফিরাইয়া আনিতে হইতেছে। এই স্থানে আসিবার কারণ তোমাদিগকে জানানো হয় নাই। বলিতে গেলে সে সকল নিমিত্ত আমারও সবিশেষ জানা নাই। শুধু কিছুকাল যাবৎ দেখিতে পাইতেছি, এই রূপা রঙের বালুচরে আমি বসিয়া রহিয়াছি, আর ওই বহমান নিঃশব্দ জলে ডানা ভিজাইয়া উড়িয়া আসিতেছে এক আশ্চর্য নীল পাখি। উহা কি স্বপ্ন না সত্য? ও স্বপ্ন মধ্যবর্তী ত্রিশঙ্কু কোনো বলা সত্য, তাহা আমি বুঝি নাই। কেবল নদী, বালুচর, দীর্ঘ ঝাউবন, আকুলি বিকুলি বাতাস মধুবর্ণ রৌদ্রে দুলিয়া ওঠে, তাহা আমার বড়ই পরিচিত। তোমরা চিন্তা করিবে বলিয়া পত্র পাঠাইলাম। আসানসোল বাজার হইতে কিছু প্রয়োজনীয় দ্রব্য খরিদ করিবারও প্রয়োজন হইয়া পড়িয়াছিল। আমারে খুঁজিতে আসিও না, এ যাত্রা বুঝি আর ফিরিয়া আসা হইবে না। তিনি 2-1 রাত্রের মধ্যেই আসিবেন আশা করি, হয়তো আগামী পূর্ণিমাতেই। আশীর্বাদক ইতি শ্রী তারানাথ চক্রবর্তী। আমি স্তম্ভিত হয়ে রইল। আসানসোল স্টেশনে নামতেই বিহারের ঠান্ডা বেশ বোঝা যেতে লাগল। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। পশ্চিম আকাশে কুয়াশার ওপর এক টুকরো প্রায় লালচে মেঘ ভেসে আছে। সে যেন আমাদের জানান দেওয়ার জন্য যে দিনের আলো থাকতে থাকতে আস্তানা খুঁজে নিতে হবে। পাখিরা বাসায় ফিরছে নিঃশব্দে কুয়াশা কেটে। কি আশ্চর্য এক শান্তি সমাহিতভাবে ছড়িয়াছে পশ্চিমের শালবনের পাতায় পাতায়। আমার মনটা ভার হয়ে এলো। ওই নৈশব্দের মধ্যেই কোথাও হয়তো আমাদের তারানাথ রয়েছেন আত্মভোলা হয়ে। তিনি জানলেন না তার খোঁজে আমরা এসেছি। কুয়াশার ভেতর থেকে একটা হেঁটো ধুতি পরা লোক এগিয়ে এলো। গলায় ধূসর মাফলার, একটা বেঢপ সবুজ সোয়েটার হাঁটু পর্যন্ত নেমে এসেছে প্রায়। এই ঠান্ডাতেও তার পা খালি। আমাদের দেখে থমকে দাঁড়ালো। নিচের ঠোঁটটা ফোলা, খৈনি আছে বোধহয়। ভারী এবং ভাঙা গলায় বলল, কাহা যাইব? আমি কিশোরীর মুখের দিকে তাকালুম। সে গলা খাকারি দিয়ে বলল, রাত কা কুছ ব্যবস্থা হোগা পাড়ে জি? 2 রুটি আর বিস্তর বাস। লোকটির গলা আরো মোটা হয়ে গেল। ও পাড়ে না আছে मिसेर रामशरण मिसेर। आइए 2 आदमी का 2 रुपया लेंगे भैया। রামচরণের লাল জামাটা মেলা রয়েছে দড়ির গায়ে। পুরনো ইটের 20 ইঞ্চির চওড়া দেওয়ালের দুখানি খুপড়ি ঘর। সামনে এক চিলতে বারান্দা লাগোয়া বেশ বড় একটা উঠোন। তাতে সন্ধ্যা মালতী এবং রঙ্গন ফুটেছে বেশ। বারান্দার খাটিয়ায় ধুতি এবং সাদা শার্ট পরা একজন মানুষ বসে আছে। সেদিকে হাত দেখিয়ে মিশিরজি একটা গুলের উনুন হাতে ছুলিয়ে উঠোনের এক কোণে ডাই করে রাখা কাঠকয়লা স্তূপের দিকে এগিয়ে গেলেন। খাটিয়ায় বসে থাকা সেই লোকটি হাত জোর করে বললেন, আসুন আসুন, আমি ত্রিলোকেশ্বর মুখুটি, এদিকে প্রায়ই আসি। আপনারা নতুন বুঝি? কাঁধের ঝোলা লাল রঙের মেঝের ওপর নামিয়ে আমরাও প্রতি নমস্কার করল। কিশোরী একটু ভ্রু কুচকে বলল, হ্যাঁ ওই রকমই। এদিকে দেখার আছেটা কি? বলেন কি মশাই, দেখার কিছু নেই মানে? ওই টিলা শালবন কম কিসে? তারপর কাল আবার পূর্ণিমা, রাত নামলেই এ জগৎ আর এ জগতে থাকে না। কত মানুষ পাগল হয়ে বনে বনে কি যে খুঁজে বেড়ায়, নিজেরাই জানেন না। ততক্ষণে কিশোরী খাটিয়ার পাশে বসে পড়েছিল।
ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে সে বলল, পাগল, আর নতুন করে হবটা কি? সে আগে থেকেই সবই শেষ হয়ে আছে। কেন বলুন তো? কিশোরী বলতে গিয়েও থেমে গেল। তারপরে গলা খাঁকারি দিয়ে বলল, যা ঠান্ডা, অঘ্রাণ না মাঘ বোঝে কার সাথী। ত্রিলোক ঠান্ডা অকর্ণ চোখ দুটি দিয়ে খুব গভীরভাবে আমাদের মেপে নিলেন। তারপরে নিচু গলায় বললেন, তাও তো এই ব্রিটিশদের তৈরি রেলের কোয়ার্টার রয়েছে। কত মানুষ দেখুন ওই ঠান্ডা হাওয়ার মধ্যেই নদীর ধারে খোলা জায়গায় বসে রয়েছে। ভাবুন একবার। আমার বুকটা ধক করে উঠল। কেন যেন ত্রিলোকের কথাটা শোনা মাত্রই তারানাথের চোখ আমার মানুষ চোখে ভেসে উঠল। কাঁপা কাঁপা গলায় তার কাছে আমি জানতে চাইলুম, এমন দেখেছেন নাকি কাউকে? বৃদ্ধ গৌরবর্ণ, শরীর স্বাস্থ্য বেশ ভালো, আর গলায় পদ্মবীজের মালা। ত্রিলোকেশ্বর একটু চমকে উঠলেন যেন। খুব মন দিয়ে কিছুক্ষণ চিন্তা করে বললেন, পদ্মবীজের মালা তো মিলছে, মিলছে বৃদ্ধ বয়সেও, কিন্তু গৌরবর্ণ বা শরীর স্বাস্থ্য ভালো যে বলছেন, তেমনটি কিছু দেখিনি। বেশ লম্বা, তামাটে গা, চোখের নিচে পুরো কালির পোঁচ। একজনকে দেখেছিলুম বটে। একটু খুলে বলবেন ব্যাপারটা? ত্রিলোকেশ্বর উত্তর দেওয়ার আগেই মিশিরচির মোটা এবং ভাঙা গলাটা শোনা গেল। মোটা কাঁসার বাটিতে কি যেন বিস্কুট, আর তার উপরে মরিচ গুঁড়ো ছড়ানো। লম্বা অ্যালুমিনিয়ামের গ্লাস থেকে ধোঁয়া উঠতে লেগেছে। মুখ দিয়ে বুঝলুম খাঁটি মোষের দুধের চা। मुर्गा पकाएगा। এই বলে মিশিরচি কুয়াশা এবং কাঠকয়লার ধোঁয়া পার হয়ে কোথায় একটা হারিয়ে গেল যেন। রেল স্টেশনের দিকটা এখান থেকে দেখা যায় না। সারসা রেল কোম্পানির ঘর, পিচের রাস্তার গায়ে জ্যোৎস্না পড়ে আছে অবহেলে। কে যেন ভুল করে তার রূপালি আঁচলখানি ফেলে গিয়েছিল। চায়ে বড়সড় একটা লম্বা চুমুক দিয়ে ত্রিলোক বললেন, দেশের গড়ের নাম শুনেছেন? মাথা নাড়লুম দুজনেই। কলকাতা শহরের কলম পেশা কেরানি। ট্রামবাসের পোঁপা ছাড়া বেরোনোই হতো না আজ, যদি না তারানাথ ঘর ছাড়তেন। ত্রিলোক হাঁটু মুড়ে আয়েশ করে বসলেন। এই কোষ দিনেক যেতে হয় পুরুলিয়া সীমান্তের দিকে, একেবারে অজপাড়া গা বললেই চলে। ঘর 15 সাঁওতাল না কি যেন ওই উপজাতি রয়েছে। সব মিলিয়ে কলিয়ারি কি পাথর খাদানের মজু। গ্রাম যেখানে পুরুলিয়ার দিকে শেষ হয়েছে, বরাকর আর ওই দামোদর এসে মিশেছে। আবার খুদিয়া নামে একটা ছোট নদী বিহারের মালভূমি থেকে ওখানে এসে মিশেছে। শীতের শুরুতে সে ত্রিবেণী সঙ্গমে মকর সংক্রান্তির সপ্তমী থেকে একাদশী বড় মেলা হয় ছিন্নমস্তা মন্দিরের সামনে। আহা, ওই লোকটির কথা বলুন না। ত্রিলোকেশ্বর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ব্যঙ্গের সুরে বললেন, বটতলা পড়া হয় বুঝি? মানে? না, ওই রাক্ষসী লাফিয়ে এলো, রাজপুত্র গোমরা খেলো গপ্প বোধহয় খুব পড়াশোনা হয়, তাই না? আর এই যে জায়গার কথা জানতে চাইছেন, সেটি ভালো করে না চিনলে যা খুঁজছেন তা পাবেন না। আমি মনের হাসি মনেই চেপে রাখলুম। আর কিশোরী ওই অধৈর্য স্বভাবের জন্য তারানাথের কাছেও বেশ বকাঝকা খেয়ে থাকেন। কিশোরীও চুপ করে গেল। ত্রিলোকেশ্বর আবার বলতে শুরু করলেন, ওই তো কত সুন্দরী কথা। আমি আবার ওই টিলা বন বাদার বেশ পছন্দ করি। সাঁওতাল বস্তির লোকগুলিও ভারী মিঠে স্বভাবের হয়। মহুয়ার কথা তো ছেড়েই দিলাম। এক সময় দেশের ঘরে শের আফগানের ঘর ছিল। সে পরিকাবা ইটের ধ্বংসস্তূপ এখনো রয়েছে। প্রমাণ কিছু দিতে পারবো না, তবে লোক মুখে পেরে তিনি নাকি মেহরুন্নেসাকে নিয়ে এখানে আসতে। তারপর তো জাহাঙ্গীর, সেসব তো আবার বলা যাবে না। ধান বানার বেলা বয়ে যাবে,
আসলে কি বলুন তো মশাই, জ্যোৎস্না তো আমাদের দেশেও বেশ ফোটে, কিন্তু ওই যেমন টিলার কালো গায়ের উপর গয়নার মতো ফুটে উঠেছে তেমনটি কি আর হয়? এ বাতাসে প্রেম আছে মশাই, মনে হয় এই জ্যোৎস্নার গন্ধ আছে, সুর আছে, সকল রিপুকে মনে হয় এখানে দমন করতে পারি আমি। প্রেম? বৃদ্ধর মনেও কি জাগে? প্রেম তো জ্ঞান মশাই, তার আবার ছোকরা বুড়ো কি, জাগলেই হলো। রামশরণ দুটো গাবদা মোরগের ঠ্যাং হাতে ঝুলিয়ে উঠোনে ঢুকল। তারপর সেই ভাঙা গলায় বলে উঠল, दाल क्या बिना तड़के के खाएंगे या तड़के के साथ? আমি হতবাক হয়ে ভাবতে লাগলুম, মিশির যে নির্ঘাত আলাদিনের জিনটিকে হস্তগত করেছেন, নইলে এত সবকিছু আসছে কোত্থেকে? রাতের খাওয়া দাওয়া সেরে আঁচাতে আঁচাতে শীত ধরে গেল। ত্রিলোক বললেন তিনি রাতে কিছু খান না। রামশরণ দুটো থালায় মোটা মোটা গোটা চারেক ঘি মাখানো রুটি, অরহর ডাল আর ঝাল ঝাল দেশি মোরগের ঝোল নিয়ে আসতেই তিনি যেন কোথায় উঠে চলে গেলেন। আবার এলেন রামশরণ থালা নিয়ে চলে যাওয়ার পর। শোয়ার আগে মিনিট 10 হাঁটলে নাকি ঘুমটা ভালো হয়। পুরো ইটের দেওয়ালের ভেতরে ঢুকে পড়তে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু ত্রিলোকেশ্বরের খাটিয়ার ওপরেই আসন পিঁড়ি হয়ে বসলাম। গরজ বড় বালাই। পদ্মবীজের মালা পরা লোকটির কথা আমাদেরকে জানতেই হবে। তাই আমরাও গরম জামা কাপড় চাপিয়ে নিয়ে ওইখানে চুপ করে বসে রইলুম। ত্রিলোকের কোলে চাঁদের আলো, মুখে ঝুকঝুক করে জ্বলছে কিশোরীর দেওয়া পাসিং শোয়ের সিগারেট। ঘন ঘন গোটা টান দিয়ে তিনি বললেন, শুধু সিগারেটে এসিতে সারায় না। যাই হোক, কাল তো ত্রয়োদশী গিয়েছে, সেখান থেকে ফিরছি, বেশ বেশ জ্যোৎস্না ফুটেছে। ক্রোশ তিনেক পথ রাত 9টার মধ্যে পৌঁছে যাব জেনে রাত কাটায়নি। দামোদর তখন পিছিয়ে বরাকরের পার ঘেঁষে সোজা পথ, এক পাশে বালি, অন্য পাশে ঝাউ বন। শনশন করে শব্দ উঠছে থেকে থেকে। উত্তুলে হওয়া ঠিক নয়, তবে নদীর পাশে খোলা জায়গা, বুঝতেই পারছে। তবে হনন করে হাঁটছিলাম বলে শীত অতটা পেয়ে বসতে পারিনি। এক মনে হাঁটছি, হাওয়া একবার তেড়ে উঠছে, আবার ঠিক তেমন পড়েও আসছে। সে একটানা রেখটা আর নেই আর কি। হঠাৎ আমার মনে হলো ঝাউবনের ভিতরে কি যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, পুরুষ মানুষের গলা। প্রথমে ভাবলাম আমারই সোনারপুর। এই ফাঁকা বন, মাঠ, টিলার কত রকমের দৃষ্টিভ্রম শ্রুতিভ্রম হয়, এমন কিছু হবে। কান খাড়া, দাঁড়িয়ে পড়তেই আমারও শব্দটা স্পষ্ট শুনতে পেলাম। শুধু কান্না নয়, জড়ানো গলায় সে কিছু বলেও চলেছে এক নাগারে। যাবো কি যাবো না করতে করতে ভাবলাম কেউ হয়তো বন বাজারে পথ হারিয়ে ঘুরে মরছে, যাওয়াই যাক। আপনার ভয় করলো না? ত্রিলোক চমকে গেলেন। জ্যোৎস্নার বুক থেকে হাত তুলে নিয়ে মাথার লম্বা চুলগুলো উল্টে ঘাড়ের উপরে এনে ফেললেন। তারপরে হাসি না দীর্ঘশ্বাস ঠিক বুঝলুম না। তিনি বললেন, ভয় বোধহয় সর্বরিপুর মধ্যে পড়ে না, তাই না? তাহলে পায়, ভয় পায়, তবে সে মুহূর্তে মনে পড়েনি মানুষ বিপদে পড়েছে, এইটুকুই মাথায় ঘুরছিল। কিশোরী আর কিছু বলল না। ত্রিলোকেশ্বরের কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে এই নরম জ্যোৎস্নায় ভর করে, ফিসফিসে হাওয়ার ভরে। বনে ঢুকে প্রথমে কিছুই বুঝতে পারি। এ বনে শাল, সেগুন, জারুল, শিরিষ, পলাশ, মহুয়ার মতন পর্ণমেচি গাছই বেশ। হেমন্তে সেগুলি পত্র বিরল, আর যে কটি ঝাউ গাছ আছে তাদের পাতার ওই বুনুট পার করে জ্যোৎস্না আসতে তেমন বাধা পায় না। কিছু দূরে এগোনোর পরই একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। বাংলার বন জঙ্গল, ফুললতার গন্ধ নয়,
উগ্র আর ওই রাজকীয় গন্ধ। বনের ঠিক প্রবেশের মুখে একটি গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম। আমার মনে হলো আগের কান্নার সঙ্গে সঙ্গে একটা গানের সুরও বাতাসে ভেসে বেড়াচ্ছে। সে সুরেও আনন্দ নেই, কে যেন খুব মিনতি করছে, অনেকটা কান্নার মতোই, ইনিয়ে বিনিয়ে কান্না। দাঁড়িয়ে আছে তো আছি, বনময় শুধু কান্না, দীর্ঘশ্বাস আর ছোটাছুটির শব্দ। বনে এ সময় অনেকগুলো শুকনো পাতা পড়ে থাকে, মৃদু হাওয়া দিলে মনে হয় কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এমন সময় সেই গন্ধ আমার পাশ দিয়ে একটা তীব্র বাতাসের মতন বয়ে গেল নদীর দিকে। আমি যেন সেই বাতাসের মধ্যে অনেক চুড়ি গয়নার রিন রিন শব্দ পেলাম। আর মনে হলো আমার পাশ দিয়ে কোনো নারী ছুটে নদী তীরের বালু চরে হারিয়ে গেলেন। এতক্ষণে বুঝতে পারলাম গন্ধটি খাঁটি কস্তুরীর। ঠিক তখনই একটা লোক ওই সামনের শিমুল গাছটির নিচে অন্ধকার থেকে ছুটে ওই পথে ছুটে গেল। আমার হঠাৎ মনে হলো লোকটি বিপন্ন। সে ছুটে যেতেই কান্না কান্না গানখানিও বন্ধ হয়ে গেল। লোকটির পিছু পিছু আমিও ছুটলাম। অবশ্য বেশি দূরে যেতে হলো না, লোকটি বালির ওপরে আছড়ে পড়ল আর নদীর জলের দিকে হাত বাড়িয়ে কেঁদে উঠল। দেবী, আর ফেলে যেও না দেবী, এবার আমাকে নিয়ে যাও। কিশোরী বিড়বিড় করে কি বলল ঠিক বুঝতে পারলুম না। আন্দাজ করলুম সে মধুসুন্দরী দেবীর নাম করল। ত্রিলোকেশ্বর বললেন, চিন্তা করবেন না, এখন থেকে দিশের গড় মাত্র মাইল 6 পথ। সকাল সকাল চলে যাবেন বাসে চড়ে। গ্রামের ছিন্ন মস্তার মন্দিরের পিছনেই নদীর তীর ঘেঁষে পথ। দুপা গেলেই সেই ঝাউবন দেখা পেয়ে যাবে। তবে তার যা পাগলাটে অবস্থা, ফিরিয়ে আনতে বেগ পেতে হবে। যাক, ঘরের দৌড় লাগিয়ে শুয়ে পড়ুন। আর আপনি এই ঠান্ডায় বাইরে শুয়ে থাকবেন? এইসব বন পাহাড়ে ঘোড়া আমার রক্তে, ঠান্ডা বিশেষ লাগে না গায়ে। ওই পাহাড়ের গায়ে কুয়াশা জমেছে, ওই দেখতে দেখতেই কেটে যাবে এখন রাতটা। যান যান, আর দেরি করবেন না, কাল বিস্তর কাজ আপনাদের আবার। রামচরণ মিশির কোথায় ডেরা দিয়েছে কে জানে। রেল কোয়ার্টার সে ভাড়ায় জড়িয়ে 2 পয়সা কামিয়ে নিচ্ছে বটে, তবে তাতে কোনো অন্যায় দেখতে পেলুম না আজ। ফুলো ফুলো লেপের আরামে ঢুকে পড়লুম দরজা বন্ধ করে। সারাদিনের ধকল আস্তে আস্তে আমার দেহ ছেড়িয়ে যেন লেপ কম্বলে ছড়িয়ে যেতে লাগলো। উপাসে কিশোরীর কোনো সাড়া নেই। আমার কেন যেন মনে হতে লাগলো দরজার উপারে পদ্মাসনে বসে আছেন ত্রিলোকেশ্বর। মুখটি আর তার মাথা বেয়ে রূপলি জ্যোৎস্নার ধারা নেমে এসে ভিজিয়ে দিচ্ছে তার বিশল কালো শরীরখানি। সেই জ্যোৎস্না প্রবাহের কোনো শেষ নেই। সে গড়িয়ে নামছে, নামছে আর নামছে। রামচরণের ভুরু দুটো কপালে উঠে গেল। तिलक किसबर কি আছেন মোটে? কিশোরী তেরিয়া হয়ে উঠল। अरे काना नकी है, कल वो आदमी लंबा हम लोगों का बगल में बैठा था धोती पड़ के, देखा नहीं? রামচরণ মুখের একটা ভঙ্গি করে 2 টাকার নোটটা লাল উর্দির পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, तिलक इसबर मालूम नहीं, कल्याण इसबर बोलें तो वो बोलते पारी। 10-11 माइल হবে। 12 डैम के बगले में बस मिलेगा डिपो से। राम राम। বুঝলুম যে বিদায় নিতে হবে। কাট কাট কথাবার্তা বটে লোকটার, কিন্তু 2 টাকায় যা খেল কাল রাতে দেখিয়েছে তাকে ঠকবাজ বা শত্রুও বলতে পারবো না। সকাল সকাল রেল কোয়ার্টারগুলোতে উনুন ধরানো হয়ে গিয়েছে। সেদিক থেকে ধোঁয়া আর খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধ ভেসে আসছে। পশ্চিম থেকে উত্তর দিগন্ত জুড়ে ক্রমে ফুটে উঠছে ছোটনাগপুর মালভূমির রেখা। হঠাৎই হ্যাঁচকা টেনে কিশোরী আমাকে দাঁড় করিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, কি হলো?
কিশোরীর দুটো চোখ বড় বড় হয়ে গেছে। ফিসফিস করে সে বলল, কাল সন্ধ্যায় মিশির যখন চা এনেছিল তোমার মনে আছে? হ্যাঁ। ক গ্লাস এনেছিল? 2 গ্লাস। কেন? রাতের খাবার কথালা এনেছিল? আরে সে তো ত্রিলোকেশ্বর রাতে কিছু খান না, তাই। বোকা বোঝালে হবে? বন পাহাড়ে ঘোড়া যার কাজ, সে না খেয়ে বল পাবে কোথায়? আমার মনে হয় রামশরণ জানেই না আমরা ছাড়া আর কেউ সেখানে ছিল। হ্যাঁ, সে কি করে হয়? একটা গোটা জলজান্ত লোককে একেবারে দেখলই না, সে আবার হয় নাকি? ত্রিলোকের ওই কথাটা মনে করো। ভয় বোধহয় ষড়রিপুর মধ্যে পড়ে না, তাই না? তাহলে পাই, ভয় পাই। মনে পড়ছে? বুঝলে কিছু? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে জানি আমি কিছুই বুঝিনি। তবুও মনে হলো এই অজানা আমার অজানাই থাক। সব সত্য স্বস্তি দেয় না, সব উপলব্ধি বোধগম্য হওয়ার মতো হয় না, আর সেসব জ্ঞানচক্ষুর অন্তরালে থাকাই ভালো। সারাটা রাস্তা কিশোরী একটা কথা বলল না। হেমন্তের রোদ ঘন হয়ে উঠল। চিত্তরঞ্জন থেকে ধানবাদগামী বাস আমাদের ফাঁকা মাঠের মধ্যে নামিয়ে চলে গেল। পূর্ব দিকে একটা নদী দেখা যায়, আর উত্তর পূর্বে একটা ছোট লোকালয়ের ছোট ছোট কুঠিরগুলো চোখে পড়ে। আর এই লোকালয় আর নদী তীর ঘিরে রেখেছে একটা পর্ণমোচী বৃক্ষের বন। পথের পশ্চিমে একটা কেল্লার ধ্বংসাবশেষ চোখে পড়ে, একটা শুকনো গভীর নালা। একসময় হয়তো সেটা দুর্গের পরিখা ছিল। রোদ বেশ কড়া হলেও গায়ে লাগে না। নদীর দিক থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে আসছে অনবরত। লোকালয়ে এসে বেশ হতাশই হলাম। হদ্দ বুড়ো বুড়ি আর ছোট শিশু ছাড়া আর কেউই নেই। গ্রামের যত জোয়ান মেয়ে মরদ সূর্য ওঠার আগেই পাথর বা কয়লা খাদানে কাজে চলে যায়, সে তো কাল রাতে ত্রিলোকেশ্বরের মুখেই শুনেছি। বাচ্চাগুলোকে কিছু জিজ্ঞাসা করব সে উপায় নেই। তারা খালি হি হি করে হাসে আর ছুটোছুটি করে ছাগল আর মুরগি ছানার পিছনে। এক বুড়ো তার ঘরের দুয়ারে বসে রুটি চিবোচ্ছিল। তাকে কিশোরী জিজ্ঞাসা করল, यहाँ पर छिन्न मस्ता का मंदिर कहाँ पर मिलेगा? বুড়ো চিবুনো বন্ধ করে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর অবাক চোখে আবার রুটি চিবোতে লাগলো। কিশোরী দাঁত খিটমিট করে কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় একটা পরিচিত ভারী গলার আওয়াজ শুনে আমাদের বুকের হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে এলো। এখানে ছিন্নমস্তা নামে কেউ চিনবে না হে, সরকাটি মাই বলতে হবে। তারানাথকে দেখে চেনারই উপায় নেই যে ইনি তারানাথ। গায়ের রং ফর্সা থেকে পুরে তামাটে হয়ে গেছে, চোখের নিচে 2-3 পোঁচ কালি, আর গায়ের চামড়ার নিচে হাড়গুলো কোনা যায়। শুধু গলা শুনে আর ওই উজ্জ্বল চোখ দুটি দিয়ে বোঝা যায় ইনি আদি এবং অকৃত্রিম তারানাথ তান্ত্রিক। চমকের অনুভূতিটা কেটে যেতেই কিশোরীর মুখে চওড়া হাসি ছড়িয়ে পড়ল। আবার একটু পরেই সে গম্ভীর হয়ে অভিভাবকের সুরে বলল, খেল একখানা দেখালেন বটে মশাই, কথা নেই বার্তা নেই, একেবারে গায়েব। চলুন চলুন, আর দেরি করবেন না। এখনো হাঁটা দিলে বিকেলের হাওড়া প্যাসেঞ্জার পেয়ে যাব। আর বিভূতি, তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? উফ, চলো ঠাকুর মশাইকে নিয়ে। তারানাথের চেহারার যা অবস্থা হয়েছে, এই অবস্থায় তিনি মাইল 6 পথ হাঁটতে পারবেন কিনা সন্দেহ। আমি এগিয়ে গেলুম তার হাতটি ধরার জন্য, যাতে তার একটু পথ চলতে সুবিধে হয়। কিন্তু হাতে হাত রাখার সঙ্গে সঙ্গেই আমার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি চমকে উঠে হাতটা ছেড়ে দিলুম। একটা ক্লিশে হাসি হেসে তারানাথ বললেন, বুঝতে পেরেছ তো যে আমার ফেরার উপায় নেই? তোমরা এসেছো, দুদণ্ড বসো, কথা বলি কিছু, তারপর তোমরা ফিরে যেও। এই যাত্রা আমার অগস্ত্য যাত্রা। এসো, এদিকে নদী পাড় ঘেঁষেই ডেরা। তা কিশোরী, পাসিং শো এনেছো তো বেশি করে? হেমন্তের নরম রোদ ঝাউবনের সবুজ অংশে পড়ে ঝিল দিয়ে ওঠে এমন করে যেন মনে হয়
পাতাগুলো ধাতু কুঁদে বানানো হয়েছে। নদীর জলের মাঝে মাঝে ছোট ছোট টিলা মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর তাদের গায়ে সবুজের আস্তরণ। ঝিড়ি ঝিড়ি বাতাসে তারানাথের সাদা দাড়িগুলো উড়ছে। সিগারেটের নিঃশেষিত টুকরোটা একপাশে ফেলে দিয়ে তারানাথ বলতে শুরু করলেন। গত মাসখানেক থেকেই এটা হচ্ছিল। তোমরা ব্যাগরা দেবে বলে তোমাদের আর বলিনি। চন্দ্র দর্শনের কথা তোমাদের বলেছি। কপালের দুই দিকে টিপে ধরলে অনেক কিছুই জানতে পারা যায়। মাস কয়েক থেকেই সেই চাঁদের নিচে গাছ, তার নিচে সর্বজ্ঞ দুজন পরী, সেসব আবার দেখতে পাচ্ছি না। তার পরিবর্তে এলোমেলো ছবি ভেসে উঠতে লাগলো। এই ধরো কোনোদিন স্থির নিস্তরঙ্গ জল, একেবারে কাঁচের মতো স্বচ্ছ। আবার কোনোদিন হয়তো দেখলাম লম্বাটে টুপি পরা একটি লোক মরুভূমির ভিতর দিয়ে হেঁটে চলেছে। এসব তো কোনোদিনও কল্পনাতেও আসেনি। এ পর্যন্ত তাও ঠিক ছিল। ভেবে নিয়েছিলাম বয়সের সঙ্গে সঙ্গে হয়তো সকল প্রক্রিয়া ভুলতে বসেছি, তাই উল্টো পাল্টা দেখতে পাচ্ছি। তারপর এলো সেই দিন। তোমরা শেষ যে শনিবার এলে তার পর দিন বসেছি। মাথার দুদিক টিপে ধরতেই মানুষ চোখকে ভেসে উঠল আশ্চর্য রূপলি এক জলরাশি, নিস্তরঙ্গ, ধীর। তার পাশে আর কিচ্ছু নেই, আর আকাশে এক আশ্চর্য আলো। না, রোদ নয়, জ্যোৎস্নাও নয়, শুধু এক অজানা উৎস থেকে আলোর রাশি ছড়িয়ে পড়েছে জলের উপর। মুগ্ধ চোখে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো দূর থেকে একটা নীল আলোর বিন্দু ক্রমশ বড় হয়ে উঠছে। আরো কিছুটা এগিয়ে আসার পর বুঝলাম সেটি আসলে একটি ঘন নীল পাখি। ডানা দিয়ে সে আলতো করে ছুঁয়ে দিচ্ছে জলের উপরিতল, আর ছিটকে উঠছে নীলচে রূপলি আলোর কণা। এমন দৃশ্য আর কোনোদিনও দেখিনি এ জীবনে। চোখ পেতে রইলাম কখন সে পাখি উড়ে এসে আমার তীরভূমিতে নামে। হঠাৎই পাখিটা সরাসরি জলের মধ্যে আছড়ে পড়ে ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে আকাশের রং হয়ে উঠল কালচে লাল, অনেকটা ওই শুকিয়ে ওঠা রক্তের মতো তার রং। তার রক্তবর্ণ জল থেকে তীরে উঠে এলেন তিনি। আহা, সে কি রূপ! যেন পঞ্জীভূত বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়তে গিয়ে বাতাস আর কস্তুরী গন্ধ মিশে তার সৃষ্টি হয়েছে। হাজার সূর্যের আলো দিয়ে তার মোহময় চোখ দুটি গড়ে তোলা হয়েছে। আমার বুকের মধ্যে কি যেন বলে উঠল, মধুসুন্দরী দেবী। হ্যাঁ, দেবী। আমি বুঝলাম দেবী আমার মানুষ লোকে উদ্ভাসিতা হয়ে আমাকে নির্দেশ দিচ্ছেন, আমাকে যেতেই হবে। তোমাদের তাই না জানিয়েই চলে এলাম যেখানে প্রথম তার দয়া পেয়েছিলাম। আঙট কলা পাতায় ভাত রেঁধে শোল মাছ পুড়িয়ে নিবেদন করলাম, জাতি ফুলের মালা দিলাম চন্দন, বালির উপরে টুমুরের সমিত রেখে যেই দেবীর আবির্ভাব মন্ত্র বলেছি, এই দেখো গায়ে কাঁটা দিচ্ছে। শুক্লা ত্রয়োদশীর চাঁদকে ম্লান করে তিনি জল থেকে উঠে এলেন। আগের বার যে 6 মাস সাধনা করেছিলেন, এবার এত তাড়াতাড়ি? তারানাথ হাত তুললেন। তোমরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা করার পাশ দিয়েছ একবারই তো, নাকি বছর বছর আপিস এসে পরীক্ষা দিতে হয়? প্রাথমিক সাধনাগুলি তো সেই প্রথম যৌবনেই সেরে রেখেছি, সেসব বারবার করতে হবে কেন? কিশোরী কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, তা দেবী চলে গেলেন কেন মাঝপথে ফেলে? ওই বালির ওপর পড়ে কাঁদছিলেনই বা কেন? আর বনে বনে পাগলের মতো ঘুরছিলেনই বা কেন? এইবার তারানাথের চমকানোর পালা। তিনি বললেন, এসব তো তোমার জানার কথা নয়। না না, আগের বারও কেমন খ্যাপাটে মার্কা হয়ে বাড়ি ফিরেছিলেন বলে জানতুম, তাই আন্দাজে বললুম। আপনি বলুন না কি হয়েছিল। তারানাথের মুখ দেখে বুঝলুম তিনি কিশোরীর কথা আদৌ বিশ্বাস করেননি। তবুও ভ্রু কুঁচকে তিনি বলতে শুরু করলেন, পূর্ণ আহুতি দিয়ে হোম করলাম, ভাত রাঁধলাম,
মাটির হাঁড়িতে, আর তার সাথে শোল মাছ পোড়া। কলা পাতায় সেসব সাজিয়ে দিলাম। পাশে জাতি ফুলের মালা, ডুমুরের সমিতি দিলাম বালির উপরে। তারপর স্পষ্ট উচ্চারণে বললাম, ওং টং ঠং রিং হিং ক্রিং মধুসুন্দর্যই নমঃ। ওং টং ঠং রিং হিং খং মধুসুন্দর্যই নমঃ। কি আশ্চর্য জানো তো, আগের বার যেমন এসব উপাচার শুরু করারও অনেক দিন পর দেবী এসেছিলেন, এবার তেমন নয়। নিবেদন করে সবে এই আসনটিতে এসে বসেছি, চাঁদের আলো কেমন ফিকে নীলচে হয়ে এলো, আর বাতাসে খাঁটি কস্তুরীর গন্ধ। ওই দিক থেকেই তিনি এলেন। লম্বা পোশাকে ঝিলমিল করছে জরির কাজ, অলংকার ঝলসে উঠছে, আর তার শব্দে বনতলে যেন হাজার হাজার এসরাজ জল তরঙ্গ বেজে উঠছে। এরই মধ্যে কে যেন কান্নার মতো করে গেয়ে উঠল, बेजुबा ये रात पड़ी है दायरे में, इसे आसमां तक ले चलो, सवेरे हमें चांद तक ले चलो। ওই শিরীষ গাছটির নিচে এসে তিনি থমকে দাঁড়ালেন। আমি উঠে দাঁড়ালাম। দুটি লাল আলোর বিন্দু জ্বলে উঠল তাঁর ছায়া ছায়া দেহটির চোখে। কেমন যেন অস্থির হয়ে উঠলেন তিনি। আমার মনে হলো তিনি যা খুঁজতে এসেছেন তা পাননি। হঠাৎ দেখি তিনি আর নেই। আমি কেঁদে উঠলাম, দেবী, দেবী, এ কেমন খেলা তোমার? এত তাড়াতাড়ি এলে কেন? এমন করেই চলে যাবে যখন? একটা শিরশিরে হাওয়া উঠল বনময়। আমার মনে হলো সেই গানটি যেন তার পিছু পিছু কেঁদে বেড়াচ্ছে বাতাসের ভরে। सवेरे हमें चांद तक ले चलो। সেই অপার্থিব সঙ্গী, তার অলংকারের ঝংকার, আর আমি ছুটোছুটি করে বেড়াতে লাগলাম। কেউই পৌঁছতে পারছি না কারোর কাছে। মাথা কুটে মরছে ত্রয়োদশীর চাঁদ, তার জ্যোৎস্না এলোমেলো ছুটে বেড়াচ্ছে আলোর নিশান নিয়ে, কিন্তু তার জানা নেই আসল পথ দেখাতে হবে কাকে। একসময় মনে হলো ওই ঝাউবনটি যেখানে নদীর তীরে শেষ হয়েছে, সেখান দিয়ে তিনি নদীর দিকে চলে যাচ্ছেন। আমি সেই দিকে ছুটে চললাম প্রাণপণে। আর যে গানটি ভেসে বেড়াচ্ছিল হাওয়ার ভরে, সেটিও হাহাকার করে থেমে গেল। আমি ওই বালির উপরে আছড়ে পড়লাম। ওই তো ঠিক ওইখানে। আর সইতে পারলাম না। আর ডুকরে কেঁদে উঠলেন, দেবী, আমাকে নিয়ে যাও না কেন? হ্যাঁ, আমাকে মুক্তি দাও না কেন এই জ্বালা থেকে? তারানাথ এবার আর ছাড়লেন না, আমাকে চেপে ধরলেন। বলতেই হবে তোমাকে, তোমরা এসব কিভাবে জানো? কিশোরে উঠে কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করল, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, ঠাকুর মশাই, দেবীর আগমনের সংস্কৃত শ্লোকের বদলে এরকম উর্দু গজল কেন? দেবীর এমন অকস্মাৎ চলে আসা, তার অস্থিরতা, আপনি যে ভুল করছেন তা আপনি বুঝতে পারছেন না কেন? এ পৃথিবীর কোনো ভাষা দেবীর অজানা? হ্যাঁ, তার কাছে দেব ভাষাও যা, উর্দুও তাই। আর তিনি এসে হয়তো বুঝেছিলেন আমি একসময় পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলাম, তাই অস্থির হয়েছেন। পরে যখন জানবেন আমি বিপত্নিক, আবার হয়তো আসবেন। আর ওই গানটি, গাজালটি যে গাইছিল, সে কে? আমি তার কি জানি? পরলোকের দরজা খুলে গেলে কত জীবাত্মা প্রেতাত্মা এদিক ওদিক হয়ে যায়, তার ঠিক আছে? তেমনই কেউ হবে। ও জেনে আমার কি হবে? আচ্ছা ঠাকুরমশাই, আপনার পূর্বপুরুষদের মধ্যে কোণাঢ্য নামে কেউ আছেন? তারানাথ চমকে উঠলেন, কোনো উত্তর দিলেন না। তার মুখ রক্তবর্ণ হয়ে উঠল। হেমন্তের মধুবর্ণ রৌদ্র খেজুর গুড়ের রঙের হয়ে আসছে। তারানাথ পশ্চিমাকাশের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। তারপর গলার ভিতর থেকে বললেন, এবার তোমরা এসো, আর এসো না এদিকে। কিশোরী আর নিজেকে সংযত করতে পারল না। আকুল হয়ে তারানাথের হাতটা চেপে ধরল।
তারানাথ একটা গর্জন করে তার হাতটা হ্যাঁচকা টান মেরে ছাড়িয়ে নিল। কিশোরী বালির ওপর ছিটকে পড়ল। লোকালয়ের দিকে হাত দেখিয়ে তারানাথ গম্ভীর গলায় বললেন, যাও। সূর্য পশ্চিম আকাশে অস্ত গেল। বেলা শেষের ম্লান আলো ছিঁড়ে তারানাথের দীর্ঘ দেহটা ছাউপনের আড়ালে হারিয়ে গেল ক্রমশ। কিছুক্ষণ পাথরের মতো পড়ে থেকে কিশোরী লাফিয়ে উঠল। তারপর আমার হাতটা ধরে সে তারানাথ যে পথে চলে গেছেন সেই পথটা অনুসরণ করল। তার ঘন ঘন শ্বাস আর গরম হাতের স্পর্শে আমি বুঝলাম তার রোগ চেপে গেছে, সে সহজে ছেড়ে দেবে না। কিশোরীর নির্ভীক রূপটি আমার সামনে উজ্জ্বল হয়ে উঠল। তার হাত ধরে আমিও নির্ভয়ে বনভূমির ভেতরে প্রবেশ করলাম। বরাগড়ের জল থেকে তখনই এক গোল থালা পায়েসের মতো রাস পূর্ণিমার চাঁদ উঠে এলো। এই বনে পাতার চাঁদোয়া নেই, হাতের তালুর রেখাও স্পষ্ট দেখা যায়। তবুও আমরা তারানাথকে দেখতে পেলুম না কোথাও। তিনি যেন হাওয়ার মতো মিলিয়ে গেছেন। মৃদু একটা হাওয়া বইছে থেকে থেকে। নদীর কুলুকুলু শব্দ শোনা যায়, কখনো ঝরা পাতায় সরসর শব্দ। এই যেন কেউ এলো। আমরা পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলাম চতুর্দিক। চাঁদ পূবের নদী মধ্যস্থ টিলার উপরে উঠে এলো। আর ঠিক তখনই আমার কানে স্পষ্ট শ্লোকের উচ্চারণ, আর সেই সঙ্গে নাকে একটা মাছ পোড়ার তীব্র গন্ধ এসে লাগলো। পদ্মনাসনং সংস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আবিষণ্ণই পুপসৌপ সংপূজ্য মধুসুন্দরীম। আমি বুঝলুম তারানাথ মধুসুন্দরী দেবীকে নিবেদন করলেন। আর ঠিক তখনই নদী থেকে একটা হাওয়া হা হা করতে করতে ছুটে এসে তারানাথের গলা যেই দিক থেকে ভেসে আসছিল সেই দিকে ছুটে গেল। অজস্র নূপুরের ছমছম শব্দ বেজে উঠল আমার কানে, আর সেই সঙ্গে বাতাস ভরে উঠল এক তীব্র কস্তুরী গন্ধে। বড় উগ্র সেই গন্ধ, বড় শীতল সে ছুটে আসা হাওয়া, বড় অমঙ্গলকর সেই নূপুর নিক্কণ। আমরা তারানাথের গলা লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম। আর তখনই, ঠিক তখনই বাতাসের বুকে জেগে উঠল এক আশ্চর্য বেদনাদায়ক সঙ্গীত। কেউ যেন প্রিয়তমা নারীর দরজার সামনে এসে বুক খুঁড়ে খুঁড়ে গিয়ে চলেছে। তার প্রবেশাধিকার নেই অন্তর্মহলে, মুচড়ে উঠছে তার গলা এক প্রবল আরতিতে। আমি দুটো হাত কানে চেপে ধরলুম। মনে হচ্ছিল সেই কাতর স্বর যেন আমার বুকের প্রত্যেকটা প্রকোষ্ঠকে ফালা ফালা করে ফেলছে। আমার ইচ্ছা করছে ওই বনতলের নির্ভীতে বসে কোথাও আমি একটু একটু ব্যাকুল স্বরে কাঁদি, ওই বিরহ সঙ্গীতের সঙ্গে গলা মিলিয়ে। দুহাত কানের ওপর রেখে ছুটছিলুম বলে আমার বিন্দুমাত্র ভারসাম্য ছিল না। একটা শিমুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একটা শিকড়ে হোঁচট খেয়ে আমি আছাড় খেয়ে পড়লুম। হাতে প্রচণ্ড চোট পেলুম। অসহনীয় যন্ত্রণার মধ্যে আমার কানে এলো কিশোরীর চাপা আর্তনাদ আর তারানাথের উচ্চ কণ্ঠ। তিনি কাকে যেন বলছেন। কে 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 তুই? যা যা, দূর হ, ছাড় বলছি, রাক্ষসী ছাড়, ও বাঁচাও। আমার সব শক্তি একত্রিত করে উঠে দাঁড়ালুম। খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলুম। সামনেই একটা শাল গাছের আড়াল। সেটি পার হতেই যা চোখে পড়ল, আমার বুকের রক্ত হিম হয়ে এলো একেবারে। সামনে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে পাগলের মতো ছুটে চলেছেন তারানাথ। আর তার ঘাড়ের ওপরে বসে লম্বা কালো পোশাক পরা এক ছায়ামূর্তি উড়ে চলেছে। তার আকৃতি থেকে বোঝা যাচ্ছিল সে মেয়ে মানুষ। কিশোরী আমাকে হতভম্ব করে ছুটে গেল তারানাথকে লক্ষ্য করে। আমি তাকে বাধা দেওয়ার সময় পর্যন্ত পেলুম না, কিন্তু বেশি দূর এগোতে পারল না। কিছু দূর যাওয়ার পরই এক অদৃশ্য প্রচণ্ড শক্তির অভিঘাতে সে ছিটকে পড়ল। আর তখনই তারানাথ চিৎকার করে বলে উঠলেন,
আমার ঝোলা, আমার ঝোলা, আমার বইতে। তারানাথের ঝোলাটা আসনের পাশেই রাখা ছিল। ভিতরে হাত দিতেই বইতেটা আমার হাতে ঠেকল। সেটিকে মুঠোয় ভরে আমি তারানাথের দিকে ছুঁড়ে দিলাম। গলায় পদ্মবীজের মালাটা ছুঁড়ে ফেলে তারানাথ বইতেটা গলায় পড়লেন। হঠাৎই থেমে গেল সেই ছায়ামূর্তি। তারানাথের দেহ ছেড়ে কয়েক হাত ওপরে সে ভাসতে লাগল। তারানাথ তাঁর আসনে ফিরে এসে প্রাণপণে উচ্চারণ করতে লাগলেন, ওং মহাকালং যজতব্যং দক্ষিণ ধূর্মবর্ণকং বিব্রতং দণ্ড খাটঙ্গৌ দ্রষ্টাভিমুখম শিশুম ব্যাঘ্রচর্মাবৃতকটিং তুন্দলিং রক্তবসনাম ত্রিনেত্র মধুর্যঙ্কে সংমুণ্ডমালা বিভূষিতম জটাভালসচ্চন্দ্র খণ্ডমুগ্রম জলনিভম। ছায়ামূর্তির ভিতর থেকে এক নারী কণ্ঠের সুতীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো। সে শব্দের তীব্রতায় আমার কানের পর্দা ছিঁড়ে এসে সব খিলু পেরিয়ে আসতে চাইল। একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে কিশোরী বসে আছে মরদেহের মতো। অন্যদিকে গাছে গাছে সে গানের সুরের প্রাবল্য উত্তরোত্তর বেড়ে চলেছে। তারানাথের মন্ত্রোচ্চারণ, ছায়ামূর্তির কান্না আর অশরীরী সঙ্গীত মিলেমিশে যেন এক মহান নরকের সৃষ্টি করেছে। এখনই যেন সব ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়বে চতুর্দিকে। আমার সংজ্ঞা বিলুপ্ত প্রায়। তারপরে একটি মানুষ যেন প্রায় আকাশ থেকেই তারানাথের সামনে নেমে এলেন। হাত তুলে বললেন, থামুন তারানাথ, ওদের যেতে দিন। আপনারই ভুলে আপনি ওদের ডেকে এনেছেন, এবার ওদের এক হতে দিন। তারানাথ থমকে গেলেন। ছায়ামূর্তির আর্তনাদ অশরীরী কণ্ঠ যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। তারানাথ লোকটির পায়ের সামনে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। আমি তাকে চিনেছি। সে ত্রিলোকেশ্বর, ত্রিলোকেশ্বর মুখুটি। আমার পরিচিত পৃথিবীর বুকখানি আবার মাতৃস্তনের মতো জ্যোৎস্নায় ভরে গেছে। তার পাহাড়, নদী, জল, গাছ জুড়ে যেন এক অপার প্রশান্তি। ত্রিলোকেশ্বর যেন সেই সকল কিছুর মধ্যে থেকেই বলে উঠলেন। সমস্ত চরাচর যেন তাঁরই কথার প্রতিধ্বনি করতে লাগল। তারানাথ, সকল প্রকার তন্ত্র চর্চা বন্ধ করো আজ থেকে। বার্ধক্য মনোরম সময়ে, অনুভবের সময়, তাকে শ্রদ্ধা করো। আর তোমার যখন সময় হবে, সে আশ্চর্য নীল পাখিকে তুমি তোমার জানালায় দেখতে পাবে। মানুষ লোকে নয়। যাও, বাড়ি যাও। গাঁওবুড়োর ঘরে আমরা তিনজন বসেছিলাম। ত্রিলোকেশ্বরের নাকি পূর্ণিমায় ঘুম আসে না। তিনি বনবিহারে গিয়েছেন, বলেছেন সময় হলেই আসবেন। কিশোরী থম মেরে বসেছিল। তার ঘোর বোধহয় এখনো কাটেনি। ভাঙা ভাঙা গলায় সে একসময় বলল, ঠাকুর মশাই, তাহলে কে এসেছিল? দেবী তো আসেননি। তারানাথের সেই গম্ভীর গলা আবার ফিরে এসেছে। একটু চুপ করে থেকে তিনি বললেন, দেশের গড়ে অনেক কিছুই ঘটে হে। অনেক পুরনো ইতিহাস উঠে আসে কালের কন্দর থেকে। অতৃপ্ত বাসনাকে চরিতার্থ করার চেষ্টা করে। আমি তাদের আরো সুবিধা করে দিয়েছিলাম, প্রেতলোকের দরজা খুলে দিয়ে। তারা শরীরী রূপ পেয়েছিল। ওরা যে কারা তা আমি বুঝিনি, জানি না। তবে কোনো অতৃপ্ত প্রেমই হবে। আহা, পরলোকে তাদের মিলন হোক। আর ত্রিলোকেশ্বর মুখুটি, সে কে? জানি না। গাঁওবুড়োর মন্দিরের বারান্দা পার হয়ে উঠোন পার হয়ে ছিন্নমস্তার মন্দির। মন্দিরের চূড়া আকাশপটে মাথা তুলে শত সহস্র কোটি অর্বুদ নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জের ধ্বংস দেখে, সৃষ্টি দেখে। আর এই সকল সৃষ্টি, সকল অনুভব স্পন্দন হাতে নিয়ে এক বিরাট শিশু ছুটে বেড়ায় সারা ব্রহ্মাণ্ডময়।
বড় নরম তার মন, বড় জ্ঞানগর্ভ তার সারল্য। সে আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র নির্বোধ মানুষ জাতিটিকে বড় ভালোবাসে। তার চোখ এড়িয়ে মানুষ এক বিন্দু চোখের জলও ছড়াতে পারে না। আমি মনের কোথাও যেন তার স্পর্শ পেলুম। আর নবদ্বীপ শান্তিপুর যেতে হলো না। মনে হলো রথযাত্রার পুণ্য যেন আমি এই বিজন প্রান্তরেই অর্জন করেছি।